أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ফৌজদারি কার্যবিধি আমাদের শেষ। চার পাঁচটা আইন থেকে প্রশ্ন বেশি হয়, তার ভিতরে ফৌজদারি কার্যবিধি আইন। এই আইন থেকে লিখিত পরীক্ষায় বেশি মার্কের প্রশ্ন হয়। আমরা সর্বপ্রথম একটা অথবা দুইটা প্রশ্ন আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ দণ্ডবিধি আইনের পুরাতন ধারা রিভিশন করে নতুন ধারা ইনশাল্লাহ আলোচনা করব। প্রশ্ন: হুলিয়া কাকে বলে? হুলিয়া কাকে বলে? হুলিয়া জারির পদ্ধতি আলোচনা করুন। পলাতক ব্যক্তি সম্পর্কে ঘোষণা কিভাবে সম্পন্ন করা হয়? পলাতক ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি বর্ণনা করুন। তাহলে প্রথম প্রশ্ন, হুলিয়া কাকে বলে? হুলিয়া আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনের ৬৮ ধারা মোতাবেক সমন, ৭৫ ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরেও যদি আদালতে হাজির করা সম্ভব না হয় অথবা আসামি যদি আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে কমপক্ষে ৩০ দিনের সময় দিয়ে আদালতে হাজির হওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত সিলমোহরযুক্ত যে আদেশনামা ইস্যু করা হয় তাকে হুলিয়া বলে। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭ ধারা পিআরবি ৪৭২ বিধি। হুলিয়া বলতে কি বোঝায়? হুলিয়া বলতে ৬৮ ধারায় সমন, ৭৫ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করার পরেও যদি আসামিকে হাজির করা সম্ভব না হয় অথবা আসামি যদি নিজের ইচ্ছায় হাজির না হয়, সেক্ষেত্রে আদালত কর্তৃক স্বাক্ষরিত এবং সিলমোহরযুক্ত কমপক্ষে ৩০ দিনের সময় নিয়ে যে আদেশনামা ইস্যু করা হয় তাকেই হুলিয়া বলে। ফৌজদারি কার্যবিধি আইনের ৮৭ ধারা পিআরবি ৪৭২ বিধি। পলাতক ব্যক্তি সম্পর্কে যেভাবে ঘোষণা সম্পন্ন করা হয় অথবা হুলিয়া জারির পদ্ধতি, হুলিয়া যেভাবে জারি করা হয়। হুলিয়া জারির পদ্ধতি: ওই ব্যক্তি যেখানে বসবাস করে। ৮৭-২, ৮৭-২ বলা আছে, যার নামে হুলিয়া ইস্যু করা হয়েছে ওই ব্যক্তি যেখানে বসবাস করে সর্বশেষ তার বসবাসের ঠিকানায় কি করতে হবে? প্রকাশ্যভাবে পাঠ করতে হবে। ২ বলা হয়েছে বসবাসের প্রকাশ্য কোনো স্থানে ১ কপি লটকিয়ে দিতে হবে। ৩ বলা হয়েছে ওই ঘোষণা কি করতে হবে বা আদেশনামা আদালত ভবনের প্রকাশ্য কোনো স্থানে অথবা বোর্ডে কি করতে হবে? লটকিয়ে দিতে হবে। হুলিয়া জারির বিষয়টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ঘোষণা সম্পন্ন করতে হবে। অর্থাৎ এই যে পদ্ধতি বলা হলো, ৪টা পদ্ধতি, এই পদ্ধতিতে কি করতে হবে? হুলিয়া জারি করতে হবে বা ঘোষণা সম্পন্ন করতে হবে। এখন পলাতক ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি কত ধারা? ধারা ৮৮-৩ এবং ধারা ৮৮-৪। ৮৮-৩ বলা হয়েছে অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি। অস্থাবর সম্পত্তি ক্রয় কিভাবে হবে? অস্থাবর সম্পত্তি আটক করে রিসিভার নিয়োগ করে আদালত কর্তৃক ঘোষিত ব্যক্তিকে অথবা তার পক্ষে অপর কোনো ব্যক্তিকে হস্তান্তর নিষিদ্ধ করে, হস্তান্তর নিষিদ্ধ করে। চতুর্থ বলা আছে আদালতের ইচ্ছা অনুযায়ী আদালত যেমন খুশি তেমন ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এটা অস্থাবর সম্পত্তি ক্রয় ধারা ৮৮-৩ পিআরবি ৪৭৪ বিধি। আর স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি, স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি নিম্নরূপ: ১, স্থাবর সম্পত্তি দখলে নিতে হবে। ২, রিসিভার নিয়োগ করতে হবে। ৩, স্থাবর সম্পত্তি আসামি পক্ষের কোনো ব্যক্তির নিকট হস্তান্তর নিষিদ্ধ করে অথবা খাজনা প্রদান নিষিদ্ধ করতে হবে। আর ৪ বলা হয়েছে আদালতের ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ আদালত যেমন খুশি তেমন ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। ধারা ৮৮-৪ পিআরবি ৪৭৪ বিধি। তাহলে হুলিয়া বলতে কি বোঝায়? ধারা ৮৭, হুলিয়া জারির পদ্ধতি ধারা ৮৭-২ পিআরবি ৪৭২ বিধি। আর পলাতক ব্যক্তির স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি ধারা ৮৮-৩, ধারা ৮৮-৪ পিআরবি ৪৭৪ বিধি। প্রশ্ন কি বোঝা যায়?
কথা বলেন। বোঝা যায় স্যার। আর একটা প্রশ্ন আমরা আলোচনা করব। পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক বলতে কি বোঝায়, অর্থাৎ কোক সম্পত্তি ক্রোক, ইহার প্রয়োজনীয়তা কি? সম্পত্তি ক্রোকের প্রয়োজনীয়তা কেন, কি জন্য সম্পত্তি ক্রোক করা হয়, বা তার প্রয়োজনীয়তা কি? প্রকৃত সম্পত্তি নিষ্পত্তির নিয়ম কানুন গুলো লিখুন। যে সম্পত্তি ক্রোক করা হয় সেই সম্পত্তি নিষ্পত্তির বিধিবিধান কি আলোচনা করুন। ক্রোক বলতে কি বোঝায়? ধারা 88, ক্রোক বা পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক বলতে কি বোঝায়? তাহলে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক বা ক্রোক বলতে বোঝায় নিম্নরূপ। ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা মোতাবেক আদালত যদি মনে করেন আসামি পলাতক আছেন বা আত্মগোপন করে আছেন, তাকে গ্রেপ্তার সম্ভব নয়, সেক্ষেত্রে উক্ত আসামিকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য তার স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়াকে পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক বলে বা ক্রোক বলা হয়। ধারা 88 পিআরবি 474 বেরি। তাহলে ক্রোক বলতে কি বোঝায়? ক্রোক বলতে বোঝায় ফৌজদারি কার্যবিধি 68 ধারা মোতাবেক সমন, 75 ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা এবং 87 ধারা মোতাবেক হুলিয়া ইস্যু করার পরও যদি অপরাধী ব্যক্তিকে কোনোভাবে আদালতে হাজির করা সম্ভব না হয়, তাহলে ওই অপরাধী ব্যক্তিকে হাজির করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা মোতাবেক তার স্থাবর অস্থাবর সম্পত্তি তালিকা করে সমস্ত সম্পত্তি সরকারি হেফাজতে নিয়ে তাকে আদালতে হাজির হতে বাধ্য করার জন্য যে আদেশনামা ইস্যু করা হয় তাকেই কি বলা হয়? সম্পত্তি ক্রোক বলা হয়। না, যে আদেশনামা ইস্যু করা হয় তাকে ক্রোকি পরোয়ানা বলা হয়। আর তাকে আদালতে হাজির করার জন্য বা আদালতে হাজির হতে বাধ্য করার জন্য তার স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারি হেফাজতে নেওয়াকেই কি বলা হয়? ক্রোক বলা হয়। ধারা 88 পিআরবি 474 বিধি। সম্পত্তি ক্রোকের প্রয়োজনীয়তা কি? সম্পত্তি ক্রোকের প্রয়োজনীয়তা কি, বা কেন সম্পত্তি ক্রোক করা হয় তার প্রয়োজনীয়তা কি আলোচনা করুন। সম্পত্তি ক্রোকের প্রয়োজনীয়তা নিম্নরূপ। ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারা মোতাবেক সমন, 75 ধারা মোতাবেক গ্রেপ্তারি পরোয়ানা, 87 ধারা মোতাবেক হুলিয়া ইস্যু করার পরও যদি আসামি পলাতক থাকেন, আসামি যদি কোনোভাবে আদালতে হাজির না হয় বা গ্রেপ্তার পূর্বক যদি আসামিকে হাজির করা সম্ভব না হয়, সেক্ষেত্রে 88 ধারা মোতাবেক পলাতক আসামির স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করা হয়ে থাকে। আসামের মালামাল যখন সরকারি হেফাজতে নেওয়া হয় তখন পলাতক ব্যক্তি নিজেই কি করেন? জব্দ হয়ে পড়েন, যে তার যে সম্পত্তি ক্রোক করা হয়েছে, স্থাবর অস্থাবর সম্পত্তি যখন ক্রোক করা হবে তখন সেই সম্পত্তি তিনি আর ব্যবহার করতে পারবেন না, তার হেফাজতে থাকবে না, তিনি ওই সম্পত্তি আর নিজের জন্য ব্যবহার করতে পারবেন না। তখন ওই ব্যক্তি কি করেন? আদালতে হাজির হইতে বাধ্য হন। ফলে বিচারক ওই অপরাধের বিষয়টি কি করতে পারেন? বিচার কার্য সম্পন্ন করতে পারেন। বিধায় ক্রোকের প্রয়োজনীয়তা অপরিসীম। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 88 পিআরবি 474 বিধি। অর্থাৎ সম্পত্তি ক্রোক কি আর ক্রোকের প্রয়োজনীয়তা কি, প্রায় সেম জিনিস, একই কথা, শুধু মাঝে বলা হয়েছে দুই তিনটা কথা বেশি। যে কোনো আসামিকে 68 ধারা, 75 ধারা এবং 87 ধারার মধ্যে হুলিয়া ইস্যু করার পরে যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, সেটা গ্রেপ্তার করে হোক অথবা আসামি নিজের ইচ্ছায় আদালতে হাজির হোক, সে যদি হাজির না হয় তাহলে ওই ব্যক্তির সম্পত্তি ক্রোক করে, স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি ক্রোক করে সরকারি হেফাজতে নেওয়া হয়। সরকারি হেফাজতে যখন ওই ব্যক্তির সম্পদ স্থাবর অস্থাবর সম্পত্তি হেফাজতে নেওয়া হয় তখন ওই সম্পত্তি ওই ব্যক্তি আর ব্যবহার করতে পারেন না। যখনই তিনি এই সম্পত্তি ব্যবহার করতে পারেন না, তিনি এক প্রকার আর কি জব্দ হন, তখন তিনি নিজেই আদালতে হাজির হইতে বাধ্য হন। সেই জন্য সম্পত্তি ক্রোকের প্রয়োজনীয়তা অপরিসীম বা সম্পত্তি ক্রোকের প্রয়োজনীয়তা আছে। এখন সম্পত্তি ক্রোককৃত সম্পত্তি নিষ্পত্তির নিয়ম কানুন গুলো লিখুন। অর্থাৎ ক্রোককৃত সম্পত্তি কিভাবে নিষ্পত্তি করা হবে বিস্তারিত আলোচনা করুন। প্রকৃত সম্পত্তি নিষ্পত্তির নিয়ম কানুন নিম্নে আলোচনা করা হলো। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 88-5, 88-5 ধারায় কি বলা হয়েছে?
যদি কোনো প্রাণী বা পচনশীল বা ক্ষয়শীল কোনো কিছু যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আদালত কোনো প্রকার বিলম্ব না করে অবিলম্বে ওই প্রকৃত সম্পত্তি বিক্রয়ের জন্য আদেশ দিতে পারেন। প্রকৃত সম্পত্তি বিক্রয় করে নিষ্পত্তির জন্য আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 88(5)। ধারা 88(6) বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি ধারা 88(6) ধারা মোতাবেক প্রকৃত সম্পত্তিতে যদি কোনো নিরপরাধ ব্যক্তি অর্থাৎ আসামি ব্যতীত অপর কোনো ব্যক্তির যদি সত্ত্ব বা অধিকার যদি থাকে বা মালিকানা থাকে এবং সে যদি তার মালিকানার বিষয়টি আদালতে প্রমাণ করতে পারেন, তাহলে তার সম্পত্তি তাকে ফেরত দিয়ে নিষ্পত্তি করা যায়। তা ধারা 88(5) ধারা 88(6) কি করা যায়? ওই ব্যক্তির সম্পত্তি তাকে ফেরত প্রদান করে নিষ্পত্তি করা যায়। ধারা 88(7) ধারা 88(7) বলা হয়েছে, যদি প্রকৃত মালামালের মালিকানার সম্পর্কে যদি 6 মাসের ভিতরে যদি কেউ আদালতের দাবি উত্থাপন না করেন, অর্থাৎ যে সম্পত্তি ক্রয় করা হয়েছে সেই সম্পত্তির বিষয়ে যদি কোনো ব্যক্তি দাবি উত্থাপন না করেন, তাহলে আদালতের নির্দেশক্রমে উক্ত মালামাল বিক্রয় করে টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করে কি করা যায়? নিষ্পত্তি করা যায়। ধারা 88(7). আর ধারা 89-তে বলা হয়েছে প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণের মাধ্যমেও কি করা যায়? সম্পত্তি নিষ্পত্তি করা যায়। অর্থাৎ ওই ব্যক্তি যদি ক্রয় করার তারিখ হতে 2 বছরের মধ্যে আদালতে হাজির হয় এবং আদালতের যদি সন্তুষ্টি অর্জন করতে পারে যে আমি হুলিয়া পাই নাই, গ্রেপ্তার এড়ানোর জন্য পলাতক নয়, বা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য যারা ঘুরছে ফিরছে করছে তাদেরকে গ্রেপ্তার এড়ানোর জন্য আমি পলাতক ছিলাম না, এই মর্মে যদি সে আদালতে সন্তুষ্টি অর্জন করতে পারে এবং আদালত যদি তার কথায় যদি সন্তুষ্টি প্রকাশ করে, তাহলে তার সম্পত্তি কি করতে পারেন? তাকে ফেরত প্রদান করতে পারেন। এভাবেও তার সম্পত্তি কি করা যায়? প্রকৃত সম্পত্তি নিষ্পত্তি করা যায়। ধারা 89 PRB 474 বিধি। তাহলে হুলিয়া বলতে কি বোঝায়? হুলিয়া জারির পদ্ধতি বা ঘোষণা জারির পদ্ধতি আলোচনা করুন। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি আলোচনা করুন। একটা প্রশ্ন ছিল। আর একটা প্রশ্ন ছিল ক্রয় বলতে কি বোঝায়, বা পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রয় বলতে কি বোঝায়, ক্রয়ের প্রয়োজনীয়তা কি, প্রকৃত সম্পত্তি নিষ্পত্তির নিয়ম কানুন বা প্রকৃত সম্পত্তির নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মূল আলোচনা দণ্ডবিধি আইন। দণ্ডবিধি আইন। দণ্ডবিধি আইনের ধারা 75 পর্যন্ত আমাদের গতকালকে পর্যন্ত হয়েছিল। মোট ক্লাস হয়েছে দণ্ডবিধি আইনের 3টা। দণ্ডবিধি আইনের 3টা ক্লাস হয়েছে। প্রথম ক্লাস ছিল 1 ধারা থেকে 25 ধারা পর্যন্ত। দ্বিতীয় ক্লাস 27 ধারা থেকে 52 ক ধারা পর্যন্ত। আর তৃতীয় ক্লাস কালকে ছিল 53 ধারা থেকে 75 ধারা পর্যন্ত। আজকে আমরা 76 ধারা থেকে আলোচনা করব। তার পূর্বে আমরা সর্বপ্রথম পুরাতন ধারাগুলো একটু রিভিশন করব। তাহলে দণ্ডবিধি আইন 1860 সালের আইন। 1860 সালের কত নম্বর আইন? দণ্ডবিধি আইন বলতে পারবেন? কি বলছেন স্যার? দণ্ডবিধি আইন 1860 সালের কত নং আইন? 45 নং আইন। 45 নং আইন। ধারা 1 সংক্ষিপ্ত পরিচিতি এবং কার্যকারিতার সীমা। ধারা 2 বাংলাদেশের অভ্যন্তরে কৃত অপরাধের দণ্ড। 3 ধারায় বলা হয়েছে বাংলাদেশের বাহিরে সংগঠিত কিন্তু আইন বলে বাংলাদেশে অভ্যন্তরে বিচারযোগ্য অপরাধ সমূহের দণ্ড প্রদান করা যাবে। ধারা 12 জনসাধারণ বা জনগণ। ধারা 14 রাষ্ট্রের কর্মচারী। ধারা 17 সরকার। ধারা 19 বিচারক বা জজ। ধারা 20 বিচারালয়।
ধারা 21 সরকারি কর্মচারী, ধারা 22 স্থাবর অস্থাবর সম্পত্তি, ধারা 23 অন্যায় লাভ অন্যায় ক্ষতি, ধারা 24 অসাধুভাবে, ধারা 25 প্রতারণামূলক ভাবে, ধারা 27 স্ত্রী কেরানি বা ভৃত্যের অধিকারভুক্ত সম্পত্তি, ধারা 28 নকলকরণ, ধারা 29 দলিল, ধারা 30 মূল্যবান জামানত, ধারা 31 উইল, ধারা 34 একত্রে বা সম্মিলিতভাবে একই উদ্দেশ্য পালন কল্পে বা সাধন কল্পে কৃত কার্যাবলী, ধারা 39 স্বেচ্ছাকৃতভাবে, ধারা 40 অপরাধ, ধারা 41 বিশেষ আইন, ধারা 42 স্থানীয় আইন, ধারা 44 ক্ষতি, ধারা 44 ক্ষতি, ধারা 51 শপথ বা হলফ, ধারা 52 সৎবিশ্বাস অথবা সরল বিশ্বাস, ধারা 52 ক আশ্রয়দান, ধারা 53 দণ্ডসমূহ, দণ্ড 6 প্রকার। দণ্ডবিধিতে দণ্ডের কথা বলা আছে, দণ্ড 6 প্রকার। 1 প্রকার দণ্ড বাতিল, প্রথম দণ্ড মৃত্যুদণ্ড, দ্বিতীয় দণ্ড যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয় দণ্ড কারাদণ্ড আবার 2 প্রকার, সশ্রম কারাদণ্ড এবং বিনাশ্রম কারাদণ্ড। চতুর্থতে বলা হয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত। আর পঞ্চমত অর্থাৎ ষষ্ঠত অর্থদণ্ড বা জরিমানা। তৃতীয় নাম্বার যে দণ্ড আগে ছিল সে দণ্ড বাতিল করা হয়েছে। নোট: যদি কোনো অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় তাহলে তার সেই কারাদণ্ড অবশ্যই সশ্রম কারাদণ্ড হবে, ধারা 53। এছাড়াও এই 6 প্রকার দণ্ড ব্যতীত আরো অন্যান্য দণ্ডের কথা উল্লেখ আছে, যেমন বেত্রাঘাত একটি দণ্ড। বেত্রাঘাত কি? একটি দণ্ড। বেত্রাঘাত তার প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ দণ্ডবিধিতে যে 6 প্রকার দণ্ডের কথা বলা আছে যার ভিতরে 5 প্রকার দণ্ড কার্যকর আছে। এই 5 প্রকার দণ্ড ব্যতীত বিভিন্ন ধরনের দণ্ডের কথা উল্লেখ আছে, যেমন বেত্রাঘাত তার প্রকৃষ্ট উদাহরণ। এছাড়াও মোটরযান চালককে যদি মোটর চালানোর জন্য লাইসেন্স প্রদান করানো হয় তাহলে সেটাও হবে কি একটা বিশেষ ধরনের দণ্ড, ধারা 53। ধারা 54তে বলা হয়েছে মৃত্যুদণ্ড হ্রাসকরণ কার কর্তৃক? সরকার কর্তৃক। সরকার যদি চায় অপরাধী ব্যক্তির সম্মতি ব্যতীত বা তার অনুমতি ব্যতীত মৃত্যুদণ্ড স্থগিত করতে পারেন বা মৃত্যুদণ্ড হ্রাস করতে পারেন, হ্রাস করে অন্য কোনো দণ্ড প্রদান করতে পারেন। কে পারেন? সরকার পারেন, ধারা 54। ধারা 55তে বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাসকরণ বা রূপান্তরকরণ। অপরাধীকে যাবজ্জীবন প্রদান করা যেতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা যেতে পারে, এরূপ প্রত্যেক ক্ষেত্রে সরকার অপরাধীর সম্মতি বা অনুমতি ব্যতীত অন্য যে কোনো প্রকার দণ্ড প্রদান করতে পারেন। অনূর্ধ্ব 20 বছর মেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করতে পারবেন। যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত যদি অন্য কোনো দণ্ড প্রদান করা হয় বা সরকার যদি অপরাধী ব্যক্তির অনুমতি বা অপরাধী ব্যক্তির সম্মতি ব্যতীত অন্য কোনো দণ্ড প্রদান করেন তাহলে অনূর্ধ্ব 20 বছর কারাদণ্ড প্রদান করতে পারবেন, ধারা 55। তাহলে ধারা 54, ধারা 55 কে পারেন? সরকার পারেন। ধারা 54তে কি দণ্ড মওকুফ করতে পারেন? মৃত্যুদণ্ড মওকুফ করে অন্য কোনো দণ্ড দিতে পারেন। আর ধারা 55তে বলা হয়েছে সরকার যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করে অনূর্ধ্ব 20 বছর কারাদণ্ড প্রদান করতে পারেন। এখানে অপরাধী ব্যক্তির বা আসামির সম্মতির প্রয়োজন নাই অথবা তার নিকট থেকে অনুমতি নেওয়ারও প্রয়োজন নাই, ধারা 54, ধারা 55। ধারা 55 কতে বলা হয়েছে? ধারা 55 কতে বলা হয়েছে অপরাধী ব্যক্তিকে রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমতা হ্রাস করানো, অর্থাৎ দণ্ডবিধির 54 এবং 55 ধারায় যে সরকারকে ক্ষমতা প্রদান করা হয়েছে সেই সেম ক্ষমতার কোন প্রকার ক্ষমতা ক্ষুণ্ণ রাষ্ট্রপতির ক্ষেত্রেও করা যাবে না, অর্থাৎ সরকার যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন রাষ্ট্রপতিও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারেন। অর্থাৎ কোন ব্যক্তিকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড মওকুফ করে অন্য কোন প্রকার কারাদণ্ড দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 402 ক, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 402 ক আর দণ্ডবিধির 55 ক। আর দণ্ডবিধির 54, 55 ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 401 ও ধারা 402। ধারা 71, ধারা 71
কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটি মামলায় একাধিক অপরাধ করে তাহলে প্রত্যেক অপরাধের জন্য তাকে শাস্তি প্রদান করা যাবে। এবং শাস্তি প্রদান করতে পারবেন কে? পারবেন যে জজ বা বিচারক বা ম্যাজিস্ট্রেট বিচার করবেন, তিনি কি করতে পারবেন? শাস্তি প্রদান করতে পারবেন। তার ক্ষমতার ভিতরে যে শাস্তি, তিনি সেই শাস্তি প্রদান করতে পারবেন। এখন একটা মামলায় যদি একাধিক অপরাধ হয় তাহলে একাধিক অপরাধের জন্য এই ব্যক্তিকে শাস্তি প্রদান করা যেতে পারে। ধারা 71। ধারা 75, বর্ধিত দণ্ড। কোনো ব্যক্তি পূর্বেই যদি কোনো অপরাধে 3 বছরের দণ্ডনীয় হয়, দণ্ডনীয় হওয়ার পর যদি পুনরায় দণ্ডবিধি আইনের 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোনো অপরাধ করে, অপরাধ করার পর যদি ওই ব্যক্তি যদি অপরাধ করে দণ্ডিত হয় তাহলে ওই দণ্ডের জন্য তাকে অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, মৃত্যুদণ্ড অথবা আহ, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পূর্বেই কোনো অপরাধের জন্য 3 বছরের কারাদণ্ডে দণ্ডনীয় হয় এবং দণ্ডনীয় হওয়ার পর যদি পরবর্তী কোনো সময়ে 12তম অধ্যায় এবং 17তম অধ্যায়ের কোনো অপরাধ করে তাহলে এই অপরাধের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত মেয়াদের সশ্রম বা বিনাশ্রম যে কোনো কারাদণ্ডে দণ্ডনীয় করা যাবে। ধারা 75, অর্থাৎ বর্ধিত দণ্ড। প্রথম দণ্ডের জন্য 3 বছর, কিন্তু দ্বিতীয় দণ্ডের জন্য যাবজ্জীবন অথবা 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড। তাহলে ধারা 1 থেকে ধারা 75 বুঝতে কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারছি স্যার, সমস্যা নেই। ধারা 76 থেকে ধারা 106। ধারা 76 থেকে ধারা 106, এখানে যে ধারাগুলো আছে প্রত্যেকটি ধারাই ব্যতিক্রম ধারা, ব্যতিক্রম ধারা, এবং এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 76 থেকে 106 ধারা পর্যন্ত অপরাধ হবে হবে হবে, অপরাধ হবে না। ঠিক আছে? অপরাধ হবে হবে, অপরাধ হবে না। ধারা 76 থেকে ধারা 106 পর্যন্ত চতুর্থ অধ্যায়। কোন অধ্যায়? চতুর্থ অধ্যায়। ধারা 76, ধারা 76-এ বলা হয়েছে আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত। আইন বলে বাধ্য অথবা ভুল ধারণা বশত যে চিন্তা ভাবনা করছে সেই চিন্তা ভাবনাটা আসলে ভুল ছিল, অথবা আইন বলে বাধ্য ছিল, তারপরে কি হয়েছে? কোনো দুর্ঘটনা ঘটছে। নিজেকে আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কার্য, যে ব্যক্তি কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বা তথ্যের ভুল ধারণাবশত, আইনের ভুল ধারণাবশত নহে, আইনের ভুল ধারণাবশত নয়, তথ্যের ভুল ধারণা, কোনো ব্যক্তি এমন তথ্য দিছে সে তথ্যে ভুল ছিল, ভুল ধারণাবশত সৎবিশ্বাসে নিজেকে কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তি উক্ত কার্য সম্পাদন করলে উহা অপরাধ হবে না। উদাহরণ: সৈনিক ক ঊর্ধ্বতন পদস্থ কর্মচারীর আদেশক্রমে আইনের নির্দেশ অনুসারে কোন জনতার উপর গুলি চালায়, কখনো অপরাধ করে নাই। প্রথম উদাহরণে কখনো অপরাধ করে নাই। কেন করে নাই? ঊর্ধ্বতন অফিসারের কি আদেশ নির্দেশে জনতার উপরে গুলি চালাইছে, সেই জন্য কি কোনো অপরাধ করে নাই। যেহেতু অপরাধ করে নাই তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 132, মনে আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা অনুযায়ী এখানে বেআইনি জনতার উপর গুলি করার জন্য, অর্থাৎ ছত্রভঙ্গ করার জন্য যে গুলি করা হয়েছে তিনি কি পাবেন? রক্ষা কবচ, তিনি নিরাপত্তা দাবি করতে পারবেন। কত ধারায়? 132 ধারায়। আর দ্বিতীয় নাম্বার উদাহরণ:
বিচারালয়ের জনৈক কর্মকর্তা ক উক্ত বিচারালয় কর্তৃক মকে গ্রেপ্তার করিবার জন্য আদিষ্ট হইয়া এবং যথাযথ তদন্তের পর খকে ম মনে করিয়া খকে গ্রেপ্তার করেন, কখনো অপরাধ সংঘটন করে নাই। অর্থাৎ এখানে বলা হয়েছে আদালত থেকে যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দেওয়া হয়, এখন ক একজন পুলিশ অফিসার পরোয়ানামূলে খকে খকে ম মনে করে খকে ম মনে করে গ্রেপ্তার করে নিয়ে যায়। অর্থাৎ আদালত কর্তৃক আদেশ দিছে ককে যে তুমি মকে গ্রেপ্তার করো, মকে গ্রেপ্তার করে নিয়ে আসো, কিন্তু ওই পুলিশ অফিসার তদন্ত করার পর তিনি খকে ম মনে করছে, ম মনে করে খকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে কি মূলে, পরোয়ানা মূলে। এখানে পুলিশ অফিসার যে কাজটা করছে সে কাজটা কোনো অপরাধ হবে না, কারণ পরোয়ানা মূলে তিনি কি করছেন, মকে খ মনে করছেন, খ মনে করে কি খকে ম মনে করছেন, ম মনে করে খকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছেন, সেই জন্য কোনো অপরাধ হবে না, কারণ তিনি আইন বলে এখানে কাজ সম্পাদন করছেন। তাহলে কি বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আইন বলে বাধ্য বা তথ্যের ভুল ধারণা বশত, আইনের ভুল ধারণা বশত নয়, আইনের কোনো ভুল ছিল না, তথ্যের ভুল ছিল, তথ্যের ভুল ছিল, ভুল ধারণা বশত কোনো কিছু সম্পাদন করার জন্য আইন বলে বাধ্য বলিয়া বিশ্বাস করে যদি কোনো কার্য সম্পাদন করেন তবে উহা অপরাধ নয়। অর্থাৎ নিজেকে আইন বলে বাধ্য মনে করে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে তাহলে সেই কাজটা কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 76, ধারা 76, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ঊর্ধ্বতন পুলিশ অফিসারের নির্দেশে রহিম নামের একজন পুলিশ কনস্টেবল কি করে, অবৈধ জনতার উপরে গুলি চালায়। কি জন্য চালায়, ছত্রভঙ্গ হওয়ার জন্য গুলি চালায়। এখানে রহিম যে গুলি চালাইছে এই গুলি চালানোর জন্য তার কোনো অপরাধ হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 132 ধারা অনুযায়ী সে কি পাবে, নিরাপত্তা পাবে, সে নিরাপত্তা পাবে। ধারা 76, পেনাল কোডের 76 ধারা। এছাড়াও বলা হয়েছে আদালত যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা ইস্যু করেন এবং সেই পরোয়ানা যদি কোনো পুলিশ অফিসারকে নির্দেশিত করেন, তাহলে সেই পুলিশ অফিসার কি করবেন, ওই অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করবেন। এখন ওই অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সে যদি যায়, যাওয়ার পরে আসলে যে ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা সে ব্যক্তিকে গ্রেপ্তার না করে অন্য কোনো ব্যক্তিকে যদি ওই ব্যক্তি পরোয়ানায় উল্লেখিত ব্যক্তি মনে করে অপর কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে, তাহলে সেক্ষেত্রে তার অপরাধ হবে না। কোন ধারায় হবে না, ধারা 76-এ অপরাধ হবে না, কারণ তিনি আইন বলে নিজেকে বাধ্য মনে করে কি করছেন, সেই কাজটা সম্পাদন করছেন, সেই জন্য কি হবে না, তার অপরাধ হবে না। ধারা 76, তো ধারা 76 বোঝা গেল। E el lago es no trovato. ধারা 76, বোঝা গেছে স্যার, যেটুকু বলছেন বুঝছি। এখানে মূল কথা হলো যদি কোনো ব্যক্তি নিজেকে আইন বলে বাধ্য মনে করে, এখন ঊর্ধ্বতন অফিসারের নির্দেশও কি নিজেকে আইন বলে বাধ্য মনে করা যায়, আদালতের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা তো আইন বলে অবশ্যই বাধ্য। এখন নিজেকে আইন বলে বাধ্য মনে করে তথ্যের ভুল ধারণা বশত, আইনের কোনো ভুল নাই, আইনের কোনো ভুল নাই, তথ্যের ভুল ছিল, এ তথ্যের ভুল ধারণা বশত নহে, কি তথ্যের ভুল ধারণা বশত, আইনের ভুল ধারণা বশত নয়, সৎবিশ্বাসে নিজেকে কোনো কিছু সম্পাদন করার জন্য যদি আইন আইন বলে বাধ্য মনে করে কোনো কাজ সম্পাদন করেন বা কোনো কার্য সম্পাদন করেন তাহলে তা অপরাধ হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যদি কোনো সৈনিক ছত্রভঙ্গ করার জন্য বেআইনি সমাবেশের উপর গুলি চালায় তাহলে তা অপরাধ হবে না। এছাড়াও আদালতের নির্দেশ সাপেক্ষে যদি কোনো পরোয়ানা কার্যকরী করার জন্য অপরাধী রহিমকে গ্রেপ্তার করার কথা আদালত বলছে, কিন্তু
ঠিক রহিমের মতোই দেখতে করিমের চেহারা। পুলিশ অফিসার কি করছে, করিমকে রহিম মনে করে করিমকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে। এক্ষেত্রে কোনো অপরাধ হবে না। ধারা ৭৬। ধারা ৭৭। ধারা ৭৭। ধারা ৭৭-এ বলা হয়েছে বিচার সম্পর্কিত কার্য পরিচালনাকালে বিচারকের কার্য, অর্থাৎ বিচারক যখন কোনো বিচারের কাজ সম্পাদন করবেন সেই বিচার কার্য সম্পর্কে এখানে বলা হয়েছে ধারা ৭৭। বিচারক কর্তৃক বিচার সম্পর্কিত কার্য পরিচালনাকালে আইন বলে তাকে দেওয়া হয়েছে বলে বিশ্বাসে তিনি বিশ্বাস করেন এরূপ যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সম্পাদিত কোনো কিছুই অপরাধ হবে না। ধারা ১০০ কি ধারা ৭৭। ধারা ৭৭ পেনাল কোডের ধারা ৭৭। তাহলে বিচারক কর্তৃক বা বিচার সম্পর্কিত কার্য পরিচালনাকালে বিচারকের কার্য, অর্থাৎ এখানে মোট যে কথাটা বলা হয়েছে কথাটা হলো বিচারক কর্তৃক বিচার সম্পর্কিত কাজ পরিচালনাকালে বিচারক যখন কোনো মামলার বা কোনো অপরাধের যখন বিচার কার্য পরিচালনা করেন, বিচার কার্য পরিচালনাকালে আইন বলে তাকে দেওয়া হয়েছে, আইন বলে তাকে দেওয়া হয়েছে তিনি বিশ্বাস করেন এরূপ যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সম্পাদিত কোনো কিছুই অপরাধ হবে না। ধারা ৭৭। আজকে যেমন আমরা পড়ছিলাম ধারা ২১, নারী ও শিশু শিশু আইনের ২১ ধারায় আমরা কি পড়ছিলাম মনে আছে? ওই যে শিশুর যখন বয়সটা নির্ধারণ করা হবে, নির্ধারণ করার পর যদি শিশুকে শিশু হিসাবে নির্ধারণ করার পর যদি অপরাধের রায় দেওয়া হয় বা আদেশ দেওয়া হয় তাহলে সেই আদেশ কি হবে না, অকার্যকর হবে না বা বাতিল হবে না। কখন হবে না? যদি ওই শিশুর বয়স যদি নতুন করে যদি সংশোধন করা হয়, যে ওই শিশুর বয়স আসলে ওই সময় শিশু ছিল না, এমন কোনো তথ্য পাওয়া গেছে বা প্রমাণ পাওয়া গেছে, সেই তথ্যের ভিত্তিতে বা প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ করা যায় যে আসলে সে শিশু ছিল না, সে প্রাপ্ত বয়স্ক ছিল, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না, ওই আদালত কর্তৃক যে বিচারকের যে রায় ছিল সে রায় অকার্যকর হবে না বা বাতিল হবে না। ঠিক সেম জিনিসটাই ৭৭-এ। এখানে বিচারক তার আদালতে বিচার কার্য সম্পাদনকালে তিনি যা কিছু করবেন সবকিছুই আইন বলে করবেন। আইন বলে করবেন, এখানে তাকে যে ক্ষমতা প্রয়োগের জন্য দেওয়া হয়েছে তিনি যদি সেই ক্ষমতা প্রয়োগ করে কোনো কার্য সম্পাদন করেন তাহলে তা কি হবে না, অপরাধ হবে না। ধারা ৭৭। ধারা ৭৬ বলছে, যে কোনো ব্যক্তি যদি আইন বলে কোনো কিছু করেন সেই ক্ষেত্রে যদি আইন বলে নিজেকে বাধ্য মনে করে তথ্যের ভুল ধারণা বশত, আইনের ভুল ধারণা নয়, আইনের কোনো ভুল ছিল না, তথ্যের ভুল ছিল, সেই তথ্যের ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য মনে করে যদি কোনো কাজ সম্পাদন করেন সেই ক্ষেত্রে তার অপরাধ হবে না। ধারা ৭৬। আর ধারা ৭৭-এ বলা হয়েছে বিচারকের ক্ষেত্রে, বিচারক যখন বিচার কার্য সম্পাদন করেন তাকে যে ক্ষমতা প্রদান করা হয়েছে, অর্থাৎ তাকে যে সকল ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা যদি তিনি প্রয়োগ করেন সেই প্রয়োগের ক্ষেত্রে কোনো কিছুই তার অপরাধ হবে না। ধারা ৭৭। ধারা পেনাল কোড ৭৭। ধারা ৭৬ ধারা ৭৭ বোঝা গেল? ধারা ৭৬ ৭৭ বুঝতে কি সমস্যা, কথা বলেন। হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। বোঝা গেছে না? ধারা ৭৮।
ধারা 78, আদালতের রায় বা আদেশ অনুসারে সম্পাদিত কার্য। আদালতের রায় বা আদেশ অনুসারে সম্পাদিত কার্য। বিচারালয়ের রায় বা আদেশ অনুসারে বা প্রয়োজনে সম্পাদিত কোনো কার্যই অনুরূপ রায় বা আদেশ বলবৎ থাকাকালে সম্পাদিত হলে অপরাধ নহে, যদিও উক্ত আদালতের অনুরূপ রায় বা আদেশ প্রদান করার কোনো অধিক্ষেত্র না থাকে। অবশ্য এই শর্ত যে উক্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি সৎবিশ্বাস মনে করে উক্ত আদালতের অনুরূপ এখতিয়ার ছিল। ধারা 78, ধারা 78 দরকার নাই। আইন সমর্থিত বা ভুল ধারণা বশত। ধারা 79, ধারা 76, ধারা 77, ধারা 79। ধারা 76 গুরুত্বপূর্ণ, ধারা 77 গুরুত্বপূর্ণ, ধারা 79, 78 প্রয়োজন নয়। ধারা 79, আইন সমর্থিত বা ভুল ধারণা বশত। নিজেকে আইন সমর্থিত বলে বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক কৃতকার্য। জনসাধারণ নিজেকে আইন সমর্থিত বলে বাধ্য মনে করে বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত মনে করে কোনো কাজ করতে গিয়ে অপরাধ হলে জনসাধারণ উক্ত অপরাধের দায় থেকে রেহাই পাবে। ধারা 79। তো ধারা 76-এ বলা হয়েছে মোটামুটি পুলিশ রেহাই পাবে। ধারা 77-এ বলা হয়েছে বিচারক রেহাই পাবে। ধারা 79-তে বলা হয়েছে এবার জনগণ রেহাই পাবে। উদাহরণ: ক খকে এমন একটি কার্য সংগঠন করতে দেখেন যা ক এর নিকট খুন বলে প্রতীয়মান হয়। ক সৎবিশ্বাসে তার স্বীয় সর্বোচ্চ বিবেচনায় উক্ত কার্যে খুনিকে গ্রেপ্তার করার আইন বলে অর্পিত ক্ষমতা প্রয়োগ করে। খকে গ্রেপ্তার করে যথাযথ কর্তৃপক্ষের নিকট হাজির করেন। ক কোনো অপরাধ সংঘটন করেন নাই, যদিও শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে খ আত্মরক্ষার উদ্দেশ্যে কাজটি করেছিল। ধারা 79। এখানে মোট কথা বলা হয়েছে জনসাধারণ যদি নিজেকে আইন বলে বাধ্য মনে করেন অথবা ভুল ধারণাবশত, তিনি যদি ভুল ধারণাবশত কোনো কিছু করেন, ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত মনে করে যদি কোনো কাজ সম্পাদন করেন, সেই কাজ করতে গিয়ে যদি কোনো অপরাধ হয় তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 79। এখানে যেমন বলা হয়েছে ক কি, ক খকে এমন একটি কাজ করতে দেখছে যা দেখে ক এর নিকট মনে হয়েছে যে খ কি করছে, খুন করছে। খুন করছে, কিন্তু ক এই সৎবিশ্বাস বিবেচনায় কি করছে, খকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে পুলিশ অফিসারের নিকট অথবা আদালতের নিকট কি করছে, হাজির করছে। এখন অপরাধের বিচার শেষে যখন হাজির করছে, হাজিরের সাক্ষ্য প্রমাণ শেষে কি হয়েছে, খ অপরাধ করে নাই, খ আত্মরক্ষার উদ্দেশ্যে আসলে কাজটা করছিল। কিন্তু ক দেখছে কি, ক দেখছে যে খুন করছে। এখানে ভুল ধারণা বশত, এখানে কর একটা ভুল ধারণা ছিল। ভুল ধারণাটা কি ছিল যে খ খুন করছে, আসলে ক কি করছে, আত্মরক্ষা করছে। ক নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষা করছে। আত্মরক্ষার ক্ষেত্রে কোনো ঘটনা ঘটছে বা কোনো কার্য ঘটে গেছে, সেই ক্ষেত্রে ক খকে গ্রেপ্তার করে পুলিশ অফিসারের নিকট অথবা আদালতের নিকট কি করছে, হাজির করছে। এখানে যদিও ক কোনো অপরাধ সংগঠন করা নাই, যদিও শেষ পর্যন্ত প্রমাণিত হয় যে খ আত্মরক্ষার উদ্দেশ্যেই কাজটি করছিল, কিন্তু ক যে এই খকে গ্রেপ্তার করে নিয়ে হাজির হয়েছে, এই ক্ষেত্রে কর কোনো অপরাধ হবে না। কারণ ক কি করছে, নিজেকে আইন বলে বাধ্য মনে করা করছে। আর এই কাজটা ছিল কি, ভুল ধারণা, একটা ভুল ধারণা বশত নিজেকে আইন বলে বাধ্য মনে করে কাজটি করায় ক কিভাবে রেহাই পাবে। ধারা 79। তাহলে ধারা 76-এ পুলিশ অফিসার রেহাই পাবেন, ধারা 77-এ বিচারক রেহাই, আর ধারা 79-তে জনসাধারণ রেহাই পাবেন। ধারা 79। ধারা 79-তে বলা হয়েছে জনসাধারণ নিজেকে আইন বলে বাধ্য মনে করে বা ভুল ধারণা বশত নিজেকে আইন সমর্থিত মনে করে কোনো কাজ করতে গিয়ে অপরাধ হলে জনসাধারণ উক্ত অপরাধের দায় থেকে রেহাই পাবেন। ধারা 79। উদাহরণ: মনে করেন যে রহিম করিমকে একটা খুন করতে দেখছে।
খুন করতে দেখে কি করছে, রহিম করিমকে গ্রেপ্তার করে আদালতে হাজির করছে। এখন এখানে রহিম যে করিমকে আদালতে হাজির করছে, এখন বিচার শেষে যদি প্রমাণ হয় যে আসলে রহিম কি করছে, করিম কি করছে, করিম এখানে আত্মরক্ষার জন্য কাজটা করছে, তাহলে সে করিমও এখানে রেহাই পাবে। সেক্ষেত্রে যে করিম, রহিম যে করিমকে হাজির করছে, তাহলে রহিমের অপরাধটা হওয়ার কথা, কিন্তু রহিমের এখানে কোনো অপরাধ হবে না, কারণ রহিম নিজেকে আইন বলে বাধ্য মনে করে, কিন্তু ভুল ধারণা বশত আইন বলে নিজেকে বাধ্য মনে করে কি করছে, করিমকে গ্রেপ্তার করে নিয়ে যায় আদালতে হাজির করছে। এক্ষেত্রে রহিমের কোনো অপরাধ হবে না। ধারা ৭৯। ধারা ৮০। ধারা ৮০, আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা। আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা অর্থাৎ আপনি আইন সমর্থিত কোনো কাজ করতে যাওয়ার ক্ষেত্রে বা কাজ করাকালীন যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, অপরাধ হবে না। আগেই বলছি, ধারা ৭৬ থেকে ধারা ১০৬ পর্যন্ত অপরাধ হবে হবে হবে, অপরাধ হবে না। ধারা ৭৬ থেকে ধারা ১০৬। তাহলে ধারা ৮০। ধারা ৮০। ধারা ৮০-তে বলা হয়েছে দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত, দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত এবং কোন প্রকার অপরাধমূলক উদ্দেশ্য বা অবগতি ব্যতিরেকে, অবগতি ব্যতিরেকে আইনানুগ প্রণালীতে, আইনানুগ কাজের মাধ্যমে, আইনানুগ মাধ্যমে এবং যথাযথ যত্ন ও সতর্কতার সহিত সম্পাদিত কোনো আইনানুগ কার্যই অপরাধ হবে না। ধারা ৮০। ধারা ৮০, এখানে বলা হয়েছে আইনানুগ কার্য সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেই দুর্ঘটনা কি হবে না, কোনো অপরাধ হবে না। অর্থাৎ এই দুর্ঘটনা কি হবে, দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত এবং কোনো প্রকার অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত আপনি যে কাজটা করবেন সেই কাজের ভিতরে কোনো অপরাধমূলক উদ্দেশ্য নাই। মনে করেন যে আপনি কুড়াল দিয়ে একটি গাছ কাটতেছেন, কুড়াল, আপনার উদ্দেশ্য ছিল আপনি গাছটা কাটবেন, গাছটা কেটে আপনি মেশিনের মাধ্যমে কি করবেন, এটা আপনি কাঠ তৈরি করবেন, কাঠ তৈরি করে আপনার উদ্দেশ্য হলো আপনি ঘরের ফার্নিচার তৈরি করবেন, এগুলো হলো আপনার উদ্দেশ্য। এখন আপনি যে কুড়াল দিয়ে কাঠ কাটতেছেন, সেই কুড়াল থেকে কি, কুড়াল থেকে কুড়ালের যে মাথা, লোহার যে মাথাটা থাকে, সেই মাথাটা কি খুলে যায়, যদি কোনো মানুষের কোনো জায়গায় যদি লাগে, কোনো ক্ষতি হয় বা যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, কোনো অপরাধ হবে না। ধারা ৮০। এখানে যে উদাহরণ দেওয়া হয়েছে, কয়েকটি কুঠার নিয়ে কাজ করছে, হঠাৎ কুঠারটি উহার বাট হতে খুলে উড়ে যায় এবং সন্নিকটে দণ্ডায়মান এক ব্যক্তিকে নিহত করে। এক্ষেত্রে যদি যথাযথ সতর্কতা অবলম্বন করে কুঠার নিয়ে কাজ করে থাকেন, তাহলে তার কাজটি মার্জনীয় হবে এবং উহা অপরাধ বলে বিবেচিত হবে না। ধারা ৮০, আইনানুগ কার্য সম্পাদনকালে যদি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কি হবে না, সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত এবং কোনো প্রকার দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত এবং কোনো প্রকার অপরাধমূলক উদ্দেশ্য বা অবগতি ব্যতীত যদি আইনানুগ প্রণালীর মাধ্যমে, আইনানুগ মাধ্যমের সাহায্যে এবং যথাযথ সতর্কতা ও যত্ন সহকারে সম্পাদিত কাজের দ্বারা যদি কোনো অপরাধ হয়, তাহলে যদি কোনো অপরাধ হয়, তাহলে সে অপরাধ কি অপরাধ হিসেবে গণ্য হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ কোন প্রকার দুর্ঘটনা বা দুর্ভাগ্য বশত এবং কোন প্রকার অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত যদি আইনানুগ ভাবে কোনো কার্য, যত্ন এবং যদি আইনানুগ ভাবে কোনো কার্য সম্পাদন করা হয় এবং যথাযথ সতর্কতা ও যত্নর সহিত যদি কোনো কার্য সম্পাদন করা হয় এবং সেই কার্যের মাধ্যমে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ক্ষতি হয় বা কোনো কোনো অপরাধ যদি হয়ে যায়, কোনো অপরাধমূলক যদি কার্য ঘটে যায়, সেক্ষেত্রে কি ওই কাজটি অপরাধ হবে না। ধারা ৮০। তাহলে ধারা ৭৬-এ বললাম, আইনানুগ বাধ্য হয়ে, নিজেকে আইন বলে বাধ্য মনে করে তথ্যের ভুল ধারণা বশত, আইনের কোনো ভুল ছিল না,
ভুল ছিল কোথায়? তথ্যের ভুল ছিল। সেই তথ্যের ভুল ধারণা বশত যদি কোনো কার্য সম্পাদন করা হয়, সেক্ষেত্রে যদি কোনো অপরাধ হয় তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা ৭৬। উদাহরণ দেওয়া হয়েছে, একজন সৈনিককে যদি সৈনিককে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আদেশ দেওয়া হয় এবং সে যদি ছত্রভঙ্গ করার জন্য গুলি চালায়, তাহলে সেক্ষেত্রে ওই সৈনিকের কি হবে না? অপরাধ হবে না। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ১৩২। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা ১৩২, পেনাল কোড ৭৬। ধারা ৭৭। ৭৭-এ বলা হয়েছে, বিচারককে বিচার করার জন্য যে সকল ক্ষমতা প্রয়োগ করা হয়েছে, তিনি সেই সকল ক্ষমতা প্রয়োগকালে যদি কোনো সকল ক্ষমতা যদি তিনি প্রয়োগ করেন, প্রয়োগের ক্ষেত্রে কোনো কিছুই কি অপরাধ হবে না। ধারা ৭৭। ধারা ৭৯-তে বলা হয়েছে, জনগণ জনগণ যদি আইন বলে নিজেকে বাধ্য মনে করে কোনো কিছু যদি করেন এবং তথ্যের ভুল ধারণা বশত যদি কোনো কিছু যদি ঘটে যায় বা কোনো অপরাধমূলক যদি কার্য ঘটে যায়, সেক্ষেত্রে সেই কাজটি কি হবে না? অপরাধ হবে না। ধারা ৭৯। ধারা ৮০-তে বলা হয়েছে, নিজেকে আইন বলে বাধ্য মনে করে দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত এবং কোনো প্রকার অপরাধমূলক কাজ করার উদ্দেশ্য বাধিত, অর্থাৎ আমি যে কাজটি করতেছি এই কাজের ভিতরে অপরাধ করার কোনো উদ্দেশ্যই নাই, বা কাউকে মেরে ফেলা, কাউকে আঘাত দেওয়া, কাউকে গুরুতর আঘাত হোক বা কাউকে সাধারণ আঘাত হোক, কোনো প্রকার আঘাত করার মতো ইচ্ছা আমার ছিল না, কিন্তু আমি যে কাজটা করতেছি সেই কাজের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন এই দুর্ঘটনার জন্য কোনো অপরাধ হবে না। ধারা ৮০। এখানে উদাহরণ, কয়েকটি কুঠার নিয়ে কাজ করতেছে, হঠাৎ কুঠারটি তার বাট থেকে কি যায়, খুলে অপর একটি মানুষের মাথায় লেগে মানুষটি মারা যায়। এখানে ক যখন এই কুঠার দিয়ে কাজ করে, তার কাজটার উদ্দেশ্য ছিল কি? তার গাছ কাটা। এখানে কোনো ব্যক্তিকে মেরে ফেলার জন্য বা আঘাত করার তার কোনো উদ্দেশ্য ছিল না। সে যে কাজটি করতেছিল সে যথাযথ সতর্কতা এবং যত্নের সহিত কাজটি করতেছিল বিধায় এখানে কোনো অপরাধ হবে না। কিন্তু তার যে কাজটা হয়েছে সেটা একটা মার্জনীয় হবে, এবং এখানে কি অপরাধ বলে বিবেচিত হবে না। দণ্ডবিধির ধারা ৮০। ধারা ৮১। ধারা ৮১। ধারা ৮১টা খুবই সুন্দর একটা প্রশ্ন। ধারা ৮১, সম্ভাব্য ক্ষতিকারক কার্য কিন্তু অপরাধজনক উদ্দেশ্য ব্যতীত অন্য ক্ষতি নিবারণের জন্য কৃতকার্য। ধারা ৮১, আইনানুগ কার্য সম্পাদনকালে সম্ভাব্য বড় ক্ষতি নিবারণের উদ্দেশ্যে তুলনামূলক ছোট ক্ষতিকারক কার্য সম্পাদন করা হলে সেক্ষেত্রে উক্ত কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা ৮১, ছোট অপরাধ এবং বড় অপরাধ বা ছোট ক্ষতি, বড় ক্ষতি। ধারা ৮১ মনে রাখবেন এইভাবে, ছোট ক্ষতি এবং বড় ক্ষতি। আইনানুগ কার্য সম্পাদনকালে সম্ভাব্য বড় ক্ষতি নিবারণের জন্য আপনি এমন একটা কাজ করতেছেন যে কাজের ফলে বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওই বড় ধরনের ক্ষতি নিবারণ করা সম্ভব। সম্ভব কিভাবে? যদি ছোট ধরনের কোনো ক্ষতি করা হয়, তাহলে সেই ছোট ক্ষতির মাধ্যমে ওই বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাহলে আইনানুগভাবে সেই ছোট ক্ষতি সম্পাদন করা হলে সেক্ষেত্রে কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যদি আপনি আইনানুগভাবে ছোট কোনো ক্ষতি সম্পাদন করেন বা ছোট কোনো ক্ষতির কার্য সম্পাদন করেন, সেক্ষেত্রে ছোট ছোট ক্ষতির কাজটি কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা ৮১। ধারা ৮১, উদাহরণ, আপনি একটি বাসের ড্রাইভার। আপনি বাস চালাইতেছেন, আপনার বাসে ৪৪ জন অথবা ৫১-৫২ জন যাত্রী আছে। আপনার হেল্পার ড্রাইভার সহ মনে করেন যে মোট ৫৫ জন আপনার গাড়িতে আছে। এখন আপনি এমন ভাবে গাড়ি চালাইতেছেন, সামনে এক সাইডে মনে করেন যে আরেকটা বাস আছে। এখন আপনার সামনে মনে করেন যে হোন্ডায় ২ জন যাত্রী যাইতেছে, একজন হোন্ডার চালক, তার পিছে একজন মনে করেন যে তার সাথে একজন যাত্রী আছে, বা তার সাথে মনে করেন যে একজন সফর সঙ্গী আছে। এখন আপনি দেখতেছেন যে আপনার সামনে বড় একটা দুর্ঘটনার সম্ভাবনা আছে, এবং সেই দুর্ঘটনা কি? যে বাসে বাসে একটা টক্কর লাগার সম্ভাবনা আছে, এবং এই টক্কর যদি লাগে, দুই বাসের যদি কোনো সংঘর্ষ হয়, তাহলে দেখা যাবে যে
দুইটা বাসে কম করে হলেও 100 মানুষ আছে, সেক্ষেত্রে 15-20 জন বা 50 জন মানুষ কি হতে পারে, মারা যেতে পারে। এখন আপনার সামনে একজন মোটর সাইকেল চালাইতেছে, তার সাথে পিছনে একজন কি ব্যক্তি বসা আছে। এখন আপনার একটা রাস্তা আছে, ওই 2 জন মানুষকে যদি আপনি যদি মেরে ফেলেন, সেক্ষেত্রে আপনার এই দুর্ঘটনা, বড় দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। বড় দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। সেক্ষেত্রে আপনি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যদি আপনার আইনানুগ কার্যের মাধ্যমে ওই মোটরসাইকেল চালক এবং তার যে পিছনে লোকটা বসে আছে, তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতি অপরাধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ আইনানুগ কার্য সম্পাদনকালে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য যদি ছোট ধরনের ক্ষতির কোনো কার্য সম্পাদন করা হয়, তাহলে সেই ক্ষতির কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 81। ধারা 81। তাহলে ধারা 76-এ বলা হয়েছে, পুলিশ অফিসার যদি কোনো আইনানুগ কার্য সম্পাদন করেন, নিজেকে আইন বলে বাধ্য মনে করেন, আইন বলে বাধ্য মনে করে তথ্যের ভুল ধারণা বশত আইনের কোনো ভুল ছিল না, এরূপ কোনো কার্য সম্পাদন করেন যার ফলে কোনো অপরাধ হয়, তাহলে সেই অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 76। ধারা 77-এ বলা হয়েছে, বিচারক বিচার কার্য সম্পাদনকালে তাকে যে ক্ষমতা প্রদান করা হয়েছে, সেই ক্ষমতা প্রয়োগকালে কোনো অপরাধ হবে না। ধারা 77। ধারা 79-তে বলা হয়েছে, জনগণ যদি নিজেকে আইন বলে বাধ্য মনে করেন কিন্তু তথ্যের ভুল ধারণা বশত যদি কোনো অপরাধমূলক কার্য সম্পাদন করেন, সেক্ষেত্রে তার অপরাধ হবে না। ধারা 79। ধারা 80-তে বলা হয়েছে, আইনানুগ কার্য সম্পাদনকালে যদি দুর্ঘটনাবশত বা দুর্ভাগ্যবশত অথবা অপরাধের কোনো উদ্দেশ্য নয়, অপরাধমূলক কোনো কার্য সম্পাদন করবে না সেরকম কোনো উদ্দেশ্য ব্যতীত যদি কোনো কার্য সম্পাদন করেন এবং এবং যত্ন সহকারে এবং অত্যাধিক সতর্কতার সাথে যদি কোনো আইন বলে কার্য সম্পাদন করেন, সেই কার্যের ফলে যদি কোনো অপরাধ হয়, তাহলে সেই অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 80। ধারা 81-তে বলা হয়েছে, ছোট বড় ক্ষতির হাত থেকে রক্ষার জন্য আইনানুগ কার্য সম্পাদন কালে যদি ছোট ধরনের কোনো ক্ষতির কার্য সম্পাদন করা হয়, তাহলে সেই ছোট ধরনের ক্ষতির কাজটি কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 81। ছোট বড় অপরাধ, ছোট ক্ষতি বড় ক্ষতি। ধারা 82। ধারা 82 এখন পড়তে মজা লাগবে। ধারা 82 থেকে, ধারা 82-তে বলা হয়েছে, 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ। 9 বছরের কম বয়স্ক শিশুর কর্তৃক করতে কোনো কাজই অপরাধ হবে না। ধারা 82। অর্থাৎ আপনার ছোট যদি কোনো ভাই থাকে 9 বছরের কম, বা আপনার যদি কোনো ছেলে থাকে 9 বছরের কম, ও যদি কোনো অপরাধমূলক কাজ করে, ও যদি কোনো অপরাধমূলক কাজ করে, তাহলে সেক্ষেত্রে তার কাজটি কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 82। ধারা 82। ধারা 81, ধারা 82। ধারা 83, 9 বছরের অধিক বয়স কিন্তু 12 বছরের কম বয়স্ক অপরিণত বুদ্ধিসম্পন্ন শিশুর কৃতকার্য। ধারা 83। ধারা 83-তে বলা হয়েছে, 9 বছরের অধিক, বয়স কত, 9, 9 বছরের অধিক অর্থাৎ 10, 11 হতে পারে, ও 12 বছরের কম, 12 বছরের কম, 12 বছরের যদি কম হয় তাহলে কত, 11 বছর, 12 বছরের কম তো 11 বছরই, তাহলে 11 বছর, তাহলে 9, 10, 11 বছরের কোনো বয়সের যদি কোনো শিশু অপরাধ সম্পর্কে যদি বোধশক্তি পরিপক্কতা লাভ না করে এবং সে শিশুটি অপরাধের প্রকৃতি ও পরিণতি সম্পর্কে যদি বিচার করতে না পারে, তাহলে উক্ত শিশু কর্তৃক কৃত কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 83। ধারা 83। প্রথমে ধারা 82-তে বলছিল, যার বয়স 9 বছরের কম সে যদি কোনো কাজ করে এবং সেই কাজের মাধ্যমে যদি কোনো অপরাধ হয়, তাহলে ওই শিশুর কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে না। 9 বছর, এটা কত বছর, 9 বছর। আর ধারা 83-তে বলা হয়েছে, 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম এমন কোন শিশু যদি তার কাজের ফল সম্পর্কে না জানে, বা সে যদি কোনো অপরাধমূলক কাজ করে, সেই অপরাধমূলক কাজের পরিণতি কি বা কাজের ফল কি, সেই প্রকৃতি এবং পরিণতি সম্পর্কে যদি ওই বোধ সম্পন্ন যদি না হয়, অর্থাৎ ও যদি আপনার বুদ্ধি সম্পন্ন যদি না হয়, আপনার ও একটা কাজ করবে, এই বাচ্চা একটা কাজ করবে, এই বাচ্চার কাজটি যদি সে যদি না বোঝে,
সে যদি বুঝতে না পারে তাহলে তার কি হবে না, তার কোনো অপরাধ হবে না। ধারা 83। ধারা 82-তে বলছে 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কোনো কাজই কোনো অপরাধ হবে না। আর ধারা 83-তে বলছে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম, সে যদি বোধ শক্তি সম্পন্ন না হয় বা বুদ্ধি পরিপক্ক যদি না হয় বা বুদ্ধি সম্পন্ন যদি না হয় বা সে তার কাজের সম্পর্কে যদি অবগত না হয় বা তার কাজের প্রকৃতি বা পরিণতি সম্পর্কে সে যদি বুঝতে না পারে তাহলে তার কর্তৃকৃত কোনো কাজই অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 83। ধারা 83। ধারা 76, ধারা 77, ধারা 79, ধারা 80, ধারা 81, ধারা 82, ধারা 83। বুঝতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নেই এগুলো। ধারা 84। ধারা 84। অপ্রকৃতিস্থ ব্যক্তির কৃতকার্য অর্থাৎ পাগলের কাজ। যে ব্যক্তি অপরাধ সংঘটনকালে অপ্রকৃতিস্থতার কারণে কার্যটির প্রকৃতি সম্পর্কে যদি অবহিত না হয় বা অপরাগ হয় বা সে আইনের চোখে ভুল বা আইনের পরিপন্থী কাজ করতেছে বলে জানার যদি অযোগ্য হন, তাহলে এমন কোনো ব্যক্তির কোনো কিছুই অপরাধ বলে গণ্য হবে না। ধারা 84। ধারা 84। ধারা 84-তে বলা হয়েছে যে কাজ অপরাধমূলক তা করার সময় যদি কোনো ব্যক্তি অপ্রকৃতিস্থ থাকে, সে যদি উক্ত কাজের প্রকৃতি একেবারেই বুঝতে না পারে কিংবা সে যে অন্যায় কাজ করতেছে বা অপরাধমূলক কাজ করতেছে বা অবৈধ কিছু করতেছে, ইহা যদি তার ধারণাতেই না আসে, তার চিন্তা ভাবনাতেই যদি না আসে, সে যদি বুঝতেই না পারে যে আমি যে কাজটি করতেছি এই কাজটি আসলে কোনো অপরাধমূলক কাজ হইতেছে, এই অপরাধের জন্য আমি শাস্তি পাইতে পারি, আমার কোনো দণ্ড হইতে পারে, আমার কোনো জেল জরিমানা হতে পারে, এই বিষয়টি যদি ওই ব্যক্তি বুঝতে না পারেন, ওই ব্যক্তি অপরাধ করার সময় যদি অপ্রকাশিত থাকেন, তাহলে তার কাজটি কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 84। ধারা 84। তাহলে ধারা 76-এ বলা হয়েছে পুলিশ অফিসারের এখানে যদি কোনো কাজ করেন আইন বলে বাধ্য হয়ে নিজেকে বাধ্য মনে করে কিন্তু তথ্যের ভুল ধারণা বশত আইনের কোনো ভুল ছিল না, এরূপ কোনো কার্য যদি করেন তাহলে তিনি কি হবে না, তার অপরাধ হবে না। ধারা 76। ধারা 77-এ বলা হয়েছে বিচারককে বিচার কার্য সম্পাদন করার জন্য যে ক্ষমতা প্রদান করা হয়েছে তিনি যদি সেই ক্ষমতা প্রয়োগ করেন তাহলে সেই ক্ষমতা প্রয়োগকালে কোনো অপরাধ হবে না। ধারা 79-তে বলা হয়েছে জনগণ যদি নিজেকে আইন বলে বাধ্য মনে করে তথ্যের ভুল ধারণা বশত যদি আইন বলে কোনো বাধ্য হয়ে যদি কোনো কার্য সম্পাদন করেন তার ফলে যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সে অপরাধ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 79। ধারা 80-তে বলা হয়েছে ধারা 80-তে বলা হয়েছে আইনানুগ কার্য সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই দুর্ঘটনাটি অপরাধ হিসেবে গণ্য হবে না। দুর্ঘটনা ও দুর্ভাগ্যবশত এবং কোন প্রকার অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত যদি কোনো কার্য আইন বলে সম্পাদন করা হয় এবং অতিরিক্ত সতর্কতা ও যত্ন সহকারে কোনো কাজ করা হয় যার ফলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 81-তে বলা হয়েছে ছোট বড় অপরাধ বড় ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যদি ছোট কোনো ক্ষতি সাধন করা হয় এবং তা যদি আইন বলে নিজেকে বাধ্য মনে করে করা হয় তাহলে সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 82। 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 83-তে বলা হয়েছে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক কোনো শিশুর কৃতকাজে অপরাধ হিসেবে গণ্য হবে না যদি ওই শিশু তার অপরাধমূলক কার্য সম্পর্কে বুঝতে না পারেন, তার অপরাধের প্রকৃতি এবং অপরাধের পরিণতি সম্পর্কে সে যদি বুঝতে না পারেন, অথবা সে যদি বোধগম্য সম্পন্ন যদি না হন, বুদ্ধি পরিপক্ক যদি না হয় বা বুদ্ধি সম্পন্ন যদি না হয় তাহলে তার কৃতকাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 84-তে বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কৃতকার্য।
যে ব্যক্তি অপরাধ সংঘটনকালে অপ্রকৃতিস্থতার কারণে তার কার্যের পরিণতি বা প্রকৃতি বা পরিধি সম্পর্কে যদি বুঝতে না পারেন, তাহলে তার কার্য কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। চুরাশি ধারা 84, তা ধারা 76, ধারা 77, ধারা 79, ধারা 80, ধারা 81, ধারা 82, ধারা 83, ধারা 84। ধারা 84 আমরা এই 8টা ধারায় পড়ছি, এর বাইরে আর যাব না, এর বাইরে আর যাব না। চৌরাশিটায় আবার একটু কম, আমি তো শুনি নাই তো ভালোভাবে। 84 অপ্রকৃতিস্থ ব্যক্তি, অপ্রকৃতিস্থ ব্যক্তি এখানে মোটামুটি বলা চলে যে মাতাল ব্যক্তি, মাতাল বা পাগল, যে তার কাজ সম্পর্কে আপনি এমন একটা কাজ করতেছেন যে কাজের প্রকৃতি বা পরিধি বা পরিণতি সম্পর্কে আপনি অবগত না, আপনি বুঝতে পারতেছেন না যে এই যে আমি কাজটা করতেছি, এই কাজের ফলে যে এই ব্যক্তিটা মারা যাবে বা এই ব্যক্তিটা গুরুতর আঘাতপ্রাপ্ত হবে, এই কাজের শেষ পরিণতি কি, সেই পরিণতি সম্পর্কে যদি আপনি অবগত না থাকেন, আপনি কাজটা করার সময় যদি অপ্রকৃতিস্থ থাকেন এবং কাজের পরিধি বা কাজের যে প্রকৃতি বা কাজের যে ভবিষ্যৎ পরিণাম, সেই পরিণাম সম্পর্কে যদি আপনি বুঝতে অক্ষম হন বা আপনি যদি জানতে না পারেন, তাহলে এমন কোন ব্যক্তির কৃত কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 84। ধারা 82 বলছে 9 বছরের কম বয়স্ক কোনো শিশুর কোনো কৃতকাজী অপরাধ হবে না। ধারা 83 বলা হয়েছে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম বয়স্ক কোনো শিশু যদি বুদ্ধি সম্পন্ন যদি না হয় বা বোধগম্য সম্পন্ন যদি না হয়, তাহলে তিনি যদি কোনো কাজ করেন, সে কাজের প্রকৃতি এবং পরিধি সম্পর্কে যদি বুঝতে না পারেন বা পরিণতি সম্পর্কে যদি বুঝতে না পারেন বা বুঝতে যদি অক্ষম হন, তাহলে তার কৃত কাজ কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। আর ধারা 84 বলা হয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। কখন হবে না? অপ্রকৃতিস্থ ব্যক্তি যদি অপরাধ সংঘটনকালে তিনি এমন কোন কাজ করতেছেন যে কাজের ফলে কোনো ব্যক্তি মারা যেতে পারে, আঘাত হইতে পারে বা কোনো অপরাধ সংঘটিত হইতে পারে, এমন কোন কাজ করতেছেন যে কাজের পরিণতি বা পরিধি বা ভবিষ্যতে কি হবে, সেই পরিধি সম্পর্কে সে যদি অবগত না থাকেন বা সে যদি জানতে না পারেন বা সে যদি অক্ষম হন, বুঝতে যদি তখন অক্ষম হন, তাহলে তার কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 84। কথা বোঝা গেল? ক্লিয়ার? মাতাল বা পাগল ব্যক্তির কৃত কাজ, পাগল তো বুঝতে পারবেই না ও যে কাজটা করতেছে সেই কাজটার শেষ পরিণতি কি হবে, সে বুঝবে, বোঝার কোনো ক্ষমতা তার নাই। তাহলে পাগলের কৃত কাজ অথবা মাতাল ব্যক্তির কৃত কাজ, মাতাল ব্যক্তির কৃত কাজও কি হবে না। মাতাল যখন থাকবে, সে ব্যক্তি যদি মাতাল থাকে, সে যদি কোনো বুঝতে অপরাধমূলক কাজ পারছি স্যার। করে, সে বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে অপ্রকৃতিস্থ ব্যক্তির কৃত কাজ, কোনো কাজ করার সময় যদি অপ্রকৃতিস্থ থাকে এবং সেই কাজের পরিণতি বা পরিধি বা ভবিষ্যৎ কি হবে সেই বিষয়ে যদি সে অক্ষম থাকে, সে যদি বোধগম্য না হয়, তাহলে তার কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা 84। মনে রাখবেন, ধারা 82 9 বছরের কম, ধারা 83 9 বছরের বেশি 12 বছরের কম, ধারা 84 অপ্রকৃতিস্থ ব্যক্তির কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। আর ধারা 81 বলা হয়েছে ছোট বড় ক্ষতি, বড় ক্ষতি রক্ষা করার জন্য যদি ছোট ধরনের কোনো ক্ষতি সাধন করা হয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমরা এখন এমসিকিউ আলোচনা করব এমসিকিউ। দণ্ডবিধি আইনের 4র্থ অধ্যায় কি সম্পর্কিত অধ্যায়? আজকে আমরা যে অধ্যায় আলোচনা করলাম, এটা হলো 4র্থ অধ্যায়, ধারা 76 থেকে ধারা 106 পর্যন্ত। এই অধ্যায়টি কি সম্পর্কিত অধ্যায়? সাধারণ ব্যতিক্রম, প্রতিরক্ষার অধিকার, প্ররোচনা ও সহায়তা, ক ও খ উভয়। সাধারণ ব্যতিক্রম। এখানে সাধারণ ব্যতিক্রম সহ প্রতিরক্ষারও অধিকার,
কিন্তু অধ্যায়টি সাধারণ ব্যতিক্রম অধ্যায়। সাধারণ ব্যতিক্রম অধ্যায়। এই অধ্যায়ের মাঝে আবার প্রতিরক্ষার অধিকারের কথাও বর্ণনা করা হয়েছে ধারা 96 থেকে ধারা 106 পর্যন্ত। ধারা 96 থেকে ধারা 106। আদালতের রায় বা আদেশের অনুসরণে সম্পাদিত কোনো কাজ করলে তা অপরাধ হবে না। ধারা 76, ধারা 77, ধারা 78, ধারা 79। 77। ধারা 77। দণ্ডবিধি আইনের 81 ধারায় সাধারণ ব্যতিক্রম নিম্নের কোনটি নয়? সদ্বিশ্বাস, অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে, সম্ভাব্য ক্ষতিকারক কার্য, অন্যবিধ ক্ষতি নিবারণ কল্পে। 81 ধারায় যে ছোট বড় অপরাধটার কথা বলা হয়েছে, ছোট বড় ক্ষতি, এই ক্ষতিটা আসলে সাধারণ ব্যতিক্রম নিম্নের কোনটি নয়? সদ্বিশ্বাস, অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে, সম্ভাব্য ক্ষতিকারক কার্য, অন্যবিধ ক্ষতি নিবারণ কল্পে। সাধারণ ব্যতিক্রমের ভিতরে নিম্নের কোনটি নয়? সদ্বিশ্বাস। লাস্টের অন্য। না, সদ্বিশ্বাস। এখানে অপরাধমূলক কি? অভিপ্রায় ব্যতিরেকে। এখানে অপরাধমূলক অভিপ্রায় আছে। সম্ভাব্য ক্ষতিকারক কার্য, এখানে বড় ধরনের ক্ষতির হাত থেকে কি ছোট ধরনের ক্ষতি করা হবে, এখানে সম্ভাব্য ক্ষতিকারক কার্যও আছে। অন্যবিধ ক্ষতি নিবারণ করবে, অর্থাৎ বড় ক্ষতি নিবারণ করার জন্য ছোট ক্ষতি করা হবে। তাহলে কোনটি নাই? সদ্বিশ্বাস নাই। কত বছরের কম বয়স্ক শিশুর কোনো কৃতকাজই অপরাধ হবে না? 7 বছর, না 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর? কত বছর? 9 বছর। অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য অপরাধ হবে না কত ধারায়? ধারা 82, 83, 84, 85। 84। ধারা 84। সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য হবে না নিম্নের কোন পরিস্থিতিতে? অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে, অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে, মানুষের প্রতি ক্ষতি এড়ানোর উদ্দেশ্যে, সম্পত্তির প্রতি ক্ষতি এড়ানোর উদ্দেশ্যে। সব কয়টি? সব কয়টি? অপরাধমূলক অভিপ্রায় ব্যতিরেকে, অর্থাৎ অপরাধ করার কোনো উদ্দেশ্যই ছিল না বা কোনো ইচ্ছাই ছিল না, এরূপ কোনো কাজ কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। মানুষের প্রতি ক্ষতি এড়ানোর উদ্দেশ্যে যদি কোনো কাজ করা হয়, সেই কাজের ফলে যদি কোনো অপরাধ হয়, তাহলে তা অপরাধ হিসেবে গণ্য হবে না। সম্পত্তির প্রতি ক্ষতি এড়ানোর উদ্দেশ্যে সম্ভাব্য ক্ষতিকারক কোনো কার্য করলে অপরাধ হিসেবেও গণ্য হবে না। তাহলে সব ক্ষেত্রেই অপরাধ হিসেবে গণ্য হবে না। দণ্ডবিধি আইনে কোন অধ্যায়ের অপরাধের জন্য বর্ধিত দণ্ড প্রদান করা হয়? বর্ধিত দণ্ড ধারা 75। 12 ও 13তম অধ্যায়, 12 ও 17তম অধ্যায়, 13 ও 17তম অধ্যায়, 12 ও 18তম অধ্যায়। বর্ধিত দণ্ড প্রদান করা হয় কততম অধ্যায়ের অপরাধের জন্য? ধারা 75 ভুলে গেছেন?
12 17তম অধ্যায়। 12 ও 17তম অধ্যায়, এই দুইটা অধ্যায়ের জন্য কি করা হয়? বর্ধিত দণ্ড প্রদান করা হয়। আজকের মতো ক্লাস এখানেই শেষ। সকালের ক্লাস হবে 7টা 40 মিনিট। 7টা 40। সবাই ক্লাসে ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ থাকবেন। ক্লাস হবে 7টা 40। আজকের ক্লাসটা এখন এখানেই শেষ। কারো কোনো প্রশ্ন আছে? স্যার রেকর্ডিংটা দেওয়া হয় না রেকর্ডিং? ওর রেকর্ডিং দেওয়া হয়। রেকর্ডিংটা মনে হয় গ্রুপে দেওয়া হয় না, কয়েকটা দিনের রেকর্ডিং একসাথে করছি তো। আমার ওই চ্যানেলে ঠিকই আছে, চ্যানেলে দেখা নিয়েন। চ্যানেলে সবগুলো রেকর্ডিং দেওয়া আছে, বুঝছেন? আমি এদিকে একটু কাজের চাপ আছি, যে বলছি না যে আমার অফিসের ইন্সপেকশন হবে এসপি ছাড়া, সেজন্য একটু কাজের চাপে আছি। কাজ করতেছি। আর মনে করেন যে চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলটা তো অবশ্যই আছে আপনাদের কাছে, না? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। সাবস্ক্রাইব করে রেখে দিলে আপনাদের এখানে নোটিফিকেশন যাবে, যে ভিডিওগুলো দেওয়া হয় ভিডিও নোটিফিকেশন যাবে, গেলে দেখতে পারবেন। প্রত্যেকটা ভিডিওরই রেকর্ডিং দেওয়া আছে চ্যানেলে, দেখে নিন। আর কোনো প্রশ্ন? না স্যার, কোনো প্রশ্ন। তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।